হ্যালো স্টুডেন্টস, আমি পদার্থবিদ্যার শিক্ষক শ্রীমন্ত পাল বলছি। আগের ক্লাসগুলোতে আলোর প্রতিফলন, বিশেষ করে বক্রতলে আলোর প্রতিফলন আর তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোর প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইট নিয়ে আলোচনা করব। তো রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ বুঝতে গেলে প্রথমেই জানতে হবে যে আলো কিন্তু স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে দিয়ে একমাত্র যেতে পারে। অস্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাবে না। স্বচ্ছ মাধ্যমের অনেক উদাহরণ জানি আমরা, যার মধ্যে দিয়ে আলো যায়। যেমন আমরা ধরতে পারি বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম, জল, কাঁচ, গ্লিসারিন, টলুইন, বিভিন্ন পেট্রোলিয়াম পদার্থ, এই সকলগুলোর মধ্যে দিয়ে আলো কিন্তু যেতে পারে। তার কাজে এগুলোকে আমরা স্বচ্ছ মাধ্যম বলবো। তো স্বচ্ছ মাধ্যম আবার সবগুলো একই রকম হবে না। সব মাধ্যমের মধ্যে আলো একই বেগে যাবে না। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো বেশি বেগে যাবে সেটাকে আমরা বলবো এক্ষেত্রে লঘু মাধ্যম, আর যে মাধ্যমে আলো কম বেগে যাবে সেটাকে আমরা বলবো ঘন মাধ্যম। অর্থাৎ মাধ্যমের ঘনত্ব, যেটাকে এরকম বিশেষ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, একে মিউ চিহ্ন দ্বারা চিহ্নিত করছি। এই ঘনত্বটার অন্য নাম আছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে আলোর গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে গতিবেগ বেশি হলেই মিউ কম হবে। মিউ কম হয় মানে প্রতিসরাঙ্ক কম, মানে ঘনত্ব কম, সেটাকে বলবো লঘু মাধ্যম। আর যদি সি বেশি হয়, সি যদি কম হয়, তাহলে মিউয়ের ভ্যালু বেশি হবে, সেক্ষেত্রে আমরা বলবো ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম। এরকম ধরনের একটা সম্পর্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমাদের করতে হবে কি, যে আলোর প্রতিসরণের কতগুলো সূত্র আছে। সূত্র বলতে দুটি সূত্রের কথা বলবো। তো প্রথম সূত্রতে আমরা বলবো যে আলো যখন এরকম একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল মনে ভেবে নাও, তখন সে অন্য মাধ্যমের বিভেদ তলে যদি এসে পড়ে, এটা একটা মিডিয়াম, 1 নম্বর মিডিয়াম, এটা একটা 2 নম্বর মিডিয়াম ধরলাম, এটাও স্বচ্ছ এটাও স্বচ্ছ, এই মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য মাধ্যমের মধ্যে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় তার গতিপথটা কেমন হবে, সেই গতিপথটা কেমন হবে, এই রশ্মিগুলো কেমন থাকবে, সেই সংক্রান্ত হচ্ছে প্রথম সূত্র। তাতে দেখা যাচ্ছে, ধরো এটাকে যদি আমি আপতিত রশ্মি বলি, আর এটাকে অভিলম্ব বলছি, দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব বলছি, তাহলে এই কোণটাকে বলছি আমি আপতন কোণ। এখন রশ্মি যদি এইভাবে ঢুকে যায়, তাহলে এটাকে আমি বলবো প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে। এটাকে ইনসিডেন্ট রে থেকে আই, আর রিফ্র্যাক্টেড রে থেকে এই কোণটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ। এখন এরকম ধরনের আলো দেখছি, এখানে যা ছবিটা এঁকেছি তাতে কি মনে হচ্ছে যে আলোটা তার গতিপথ থেকে একটু এদিকে সরে গেছে, অর্থাৎ অবিলম্বের দিকে সরে গেছে। এইরকম ঘটনাও ঘটতে পারে, আবার উল্টো ঘটনাও ঘটতে পারে। ধরো এরকম ধরনের এলো, আলো যে পথে এসেছে তার থেকে অবিলম্ব থেকে আরো দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আপতন কোণের আই, এটা প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের চেয়ে বেশি হয়ে গেছে। দুটো ঘটনাই ঘটতে পারে। দুটো ঘটনা কেন, আরও একটা ঘটনা ঘটতে পারে। ধরো এরকম ধরনের এলো আরো রশ্মি, যে পথে এলো সেই পথেই চলে যাচ্ছে, অর্থাৎ তার কোনো বিচ্যুতি হলো না। এখানে যেমন কোণের দিকে একটা বিচ্যুতি ঘটেছে, বিচ্যুতির পরিমাণটাকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই কোণটা আই হলে পুরোটা আই হবে, তাহলে এটা হলো বিচ্যুতি, যেটা সরে গেছে, সেটা ডেল্টা যদি বলতে পারি, সেটা হচ্ছে আই মাইনাস আর। আর এখানে দেখো পুরোটা হচ্ছে আর, এটা আই, তাহলে এটা আই হবে নিশ্চয়ই। তাহলে এখানে বিচ্যুতি মনে হচ্ছে আর মাইনাস আর। এইখানে বিচ্যুতি ডেল্টা ইজিক্যাল টু, যেহেতু কোণ এ অ্যাঙ্গেল সমান আছে একই, তাহলে বিচ্যুতি ইজিক্যাল টু 0 ডিগ্রি, এরকম ধরনের হতে পারে। তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। তো কোন ক্ষেত্রে কেমন ঘটবে সেটা আমাদের জানা দরকার। তো এইটা জানার আগে জানতে হবে যে আলো যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায় তখন তার একটা জড়তা থাকে, অর্থাৎ সে ওই গতিবেগটাকেই মেনটেন করতে চাইবে, মানে ওই পথেই যাব, ওই রকম ধরনের যেন স্পিডটা থাকে, তো দিকও যেন একই থাকে, আর দ্রুতি বা স্পিডটাও যেন একই থাকে। কিন্তু যখনই অন্য কোনো মিডিয়ামের মধ্যে এসে পড়ে, অন্য কোনো মিডিয়ামের বাউন্ডারিতে এসে পড়বে, তখন দুটো মিডিয়ামে তো একই ভেলোসিটি যেতে পারবে না, ভেলোসিটি যাবে পারবে না। তার মধ্যে ও দ্রুতিটাকে কনস্ট্যান্ট রেখে দিয়ে রাখতে চাই বেশি, তার মানে ও স্পিড দিকটাকেই স্যাক্রিফাইস করে দেয়।
এটা বোঝানোর জন্য তোমাকে আরেকটা জিনিস জানতে হবে। ধরো আমি যদি মিডিয়ামটাকে যে মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করতে চাইছে, একটা মিডিয়ামের মধ্যে আস্তে আস্তে অন্য একটা মিডিয়ামের মধ্যে যাচ্ছে, যদি কোনো রকম বিচ্যুতি না ঘটতো, মানে এই মিডিয়ামটা একই হতো, জাস্ট একটা বাউন্ডারি এঁকেছি, তাহলে সেক্ষেত্রে আলোর গতিপথ হতো এইটা। এই টোটাল লেন্থ যদি ধরে নিই এল পাথটার, এবং এই মিডিয়ামে আলোর ভেলোসিটি যদি ভি ধরে নিই, তাহলে কত টাইম লাগতো এটা পাস করতে? তাহলে যদি টাইমটা লিখি টি ইজ ইকুয়াল টু এল বাই ভি, নিঃসন্দেহে তো আলো যখন এরকম একটা এই মাধ্যমের থেকে অন্য কোনো মানে পৃথক কোনো মাধ্যমের মধ্যে এসে পড়বে, তখন তার স্পিড তো ভি থাকবে না, স্পিডটা হয়তো কমে গিয়ে বা বেড়ে গিয়ে ভি ডট হয়ে গেছে। যদি স্পিডটা কমে গিয়ে ভি ডট হয়ে যায়, তখন আলো করবে কি, যে ওই একই টাইমে এই জায়গাটা পাস করতে চাইবে, মানে যে টাইমটা লেগেছে সেই টাইমটা একই রাখতে চাইবে। তার মানে ও দেখো এই পথটার চেয়ে যদি এই পথটা আঁকি, তার নিশ্চয়ই পাথের লেন্থটা একটু কম হচ্ছে, তার মানে এটি এল ডট যদি বলি, তাহলে নতুন টাইম হচ্ছে টি ডট ইজ ইকুয়াল টু এল ডট বাই এদিকে যা ভেলোসিটি হয়েছে সেটা হচ্ছে ভি ডট। তো এমনই হবে যে এল বাই ভি এর যা অনুপাত, এল ডট বাই ভি ডটের তাই অনুপাত, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু টি ডট হবে। অর্থাৎ একই সময়ও পাস করতে চাইবে, যেহেতু এখানে স্পিড কমে গেছে, অতএব শর্টকাট পথ ধরবে। আবার যদি ধরো ঠিক উল্টো ঘটনাটা ঘটে, এটা বুঝতেই পারছো, যদি এরকম ধরনের আলো আসছিল, হঠাৎ এমন একটা মিডিয়ামের মধ্যে এসে পড়েছে যে মিডিয়ামে তার স্পিডটা বেড়ে গেছে, তো অরিজিনাল স্পিড থাকলে এরকম পথে যেত, এখন একটু বেশি পাথ যাচ্ছে, তার মানে তার পাথ লেন্থ যেটা কাভার করছে সেটাও বেশি আর ভেলোসিটিও বেশি। তার মানে নতুন পাথ লেন্থ যদি এল ডট ডবল প্রাইম হয়, ভেলোসিটি যদি ভি ডবল প্রাইম হয়, তার নতুন টাইম টি ডবল প্রাইম ইজ ইকুয়াল টু এল ডবল প্রাইম বাই ভি ডবল প্রাইম। তো সেক্ষেত্রে কী হবে, ওই টি ইজ ইকুয়াল টু টি ডট ইজ ইকুয়াল টু টি ডবল ডট বা টি ডবল প্রাইম হয়ে যাবে। অর্থাৎ জাস্ট গতিবেগ বেড়ে গেলে সে তার প্রতিসরণ কোণ বেড়ে যাবে, গতিবেগ যদি এসে কমে যায় তার প্রতিসরণ কোণ কমে যাবে, আর গতিবেগ একই থাকলে একই পথেই চলে যাবে। তো এটা গেল জাস্ট আমি প্রতিসরণের প্রথম সূত্রটা এখান থেকে আমি ব্যাখ্যা করতে পারবো। যেমন প্রথম সূত্রতে বলছি যে কি, যে এটা আপতিত রশ্মি, এটা অভিলম্ব, এটা আপতন কোণ, এটা প্রতিষ্ঠিত রশ্মি, এটা প্রতিসরণ কোণ। তো এই আপতিত রশ্মি, অভিলম্ব আর প্রতিষ্ঠিত রশ্মি, এই তিনটেই কিন্তু একই সমতলে থাকবে। তা আমি ধরে নিচ্ছি এই বোর্ডের তল ঘেঁষেই আসছে আপতিত রশ্মিটি, আর এরকম আছে দুই মাধ্যমের বিভেদ তল, তাহলে নিশ্চয়ই এটা অভিলম্ব ও একই তলে আছে। তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটি এরকম আর কোণ করে এইদিকেই থাকবে, এই বোর্ডের তলেই থাকবে, এরকম করে সরে যাবে না বা ভিতর দিকে ঢুকে যাবে না, অর্থাৎ এটি এবং এটি তিনটেই একই সমতলে অবস্থান করবে। এটি হচ্ছে তোমার প্রতিসরণের প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্রটাতে, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি একটু ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা জানতে পারবো যদি আপতন কোণ পাল্টে যায় তাহলে প্রতিসরণ কোণ কীভাবে পাল্টাবে। তার জন্য দ্বিতীয় সূত্রটাকে বোঝার আগে একটু শুনে নাও। ধরো আপতিত রশ্মি, এটা 1 নম্বর মিডিয়াম থেকে 2 নম্বর মিডিয়ামে আসছে, আমি ধরে নিচ্ছি এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমই আসছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমই আসছে, তাই এটা অভিলম্ব টানলাম, আপতন কোণ করলাম, আই নাম দিয়েছি, আর এরকম ধরনের নিশ্চয়ই যাবে, অভিলম্বের দিকে ঘেঁষে চলে যাবে, এটা আর নাম দিচ্ছি। তা এখন আই যদি আমি বাড়িয়ে দিই সামান্য কিছুটা, তাহলে এইটা নতুন আই করলাম, তাহলে প্রতিসরণ কোণ নিশ্চয়ই বাড়বে, তাহলে নতুন প্রতিষ্ঠিত রশ্মি তাহলে এইটা হয়ে গেল, তার মানে এইটা হয়ে গেল নতুন প্রতিসরণ কোণ আর ডট, আয়ের জায়গায় আই ডট, আর এর জায়গায় আর ডট হয়ে গেল। তা আর যদি আপতন কোণ কমে দিতাম তাহলে নিশ্চয়ই প্রতিষ্ঠিত রশ্মি যেরকম যেত, অর্থাৎ প্রতিসরণ কোণটা মানটা আরও কমে যেত। এইটুকু বুঝতে পারলাম যে আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ কমলে প্রতিসরণ কোণ কমবে, কিন্তু সমান অনুপাতে হবে কি, কীরকম অনুপাতে হবে? একই অনুপাতে বাড়বে, ডবল হলো ডবল হবে, বা এই 5 ডিগ্রি বাড়লেও 5 ডিগ্রি বাড়বে, সেরকম সূত্র কিন্তু মেনে চলে না। এক্ষেত্রে ত্রিকোণমিতির একটা আমাকে প্রয়োগ করতে হবে, আর সূত্রটাতে এইভাবে বলাও আছে যে আমি একটা রশ্মি দিয়ে আঁকছি, ধরো এটা তোমার অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা আপতন কোণ আই, আর এরকম ধরনের প্রতিষ্ঠিত রশ্মি গেছে আর। তো এক্ষেত্রে সূত্রটাতে বলছে আপতন কোণের যেটা সাইন, মানে সাইন অফ আই, আর প্রতিসরণ কোণের যেটা সাইন, সে দুটোর যে অনুপাত, এই অনুপাতটা সবসময় একই থাকবে। এবং এখান থেকে সূত্রটা তুমি বুঝতে পারবে যে কীভাবে পাল্টাবে আপতন কোণের সঙ্গে প্রতিসরণ কোণ, আপতিত রশ্মির সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মি কীভাবে পাল্টাবে। এই অনুপাতটা ধ্রুবক রাশি থাকবে, এই অনুপাতটাকে আমরা কনস্ট্যান্ট নাম দিতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি। এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি
যে এটা যদি 1 নম্বর মাধ্যম হয়, এটা 2 নম্বর মাধ্যম হয়। 1 নম্বর মানে যেখান থেকে আসছে রশ্মিটা, এই কনস্ট্যান্টটাকে বলছি 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বা ঘনত্বের 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বা ঘনত্বের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে μ2/μ1। ক্লিয়ার? এর মধ্যে যদি 1 নম্বর মাধ্যমটা ধরো বায়ু মাধ্যম হয় বা শূন্য মাধ্যম হয়, তাহলে তার প্রতিসরাঙ্ক কত বলেছি? তার প্রতিসরাঙ্ক মিউ এর ভ্যালু হচ্ছে তোমার 1। ঠিক? তাহলে সেক্ষেত্রে μ1 ইজিক্যাল টু আমি লিখতে পারি 1। তাহলে কেমন চলে এলো? sin i বাই sin r ইজিক্যাল টু μ2, বা সংক্ষেপে আমি লিখলাম মিউ, যেহেতু একটাই মিউ আছে মিউ লিখলাম, মানে এর প্রতিসরাঙ্ক 1, এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ লিখছি। তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে? sin i বাই sin r ইজিক্যাল টু মিউ, সরি। আর যদি আলোকরশ্মি অন্য দিক থেকে যেত, উল্টো দিক থেকে যেত, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম দেখি। ধরো এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, আলোকরশ্মি এরকম আসছে, এরকম, তার নিশ্চয় অবিলম্ব থেকে দূরে সরে যেত লঘু মাধ্যম বলে, এটা আই, এটা আর, এরকম যেত। তাহলে এক্ষেত্রে যে আমি স্নেলের সূত্র, ওই সূত্রটি লাগাই, সাইন আই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যদি লাগাই, এটাও ধ্রুবক রাশি হবে। কিন্তু এক্ষেত্রে কি হবে? এটাও তোমার 1 নম্বর মিডিয়াম, 2 নম্বর মিডিয়াম, তার মানে হচ্ছে μ1/μ2। কিন্তু এখানে মিউ লঘু মাধ্যম যেটা বলেছি সেটা যদি বায়ু মাধ্যম করি, তার মানে μ2টাকে আমি লিখছি 1। তো μ2 যদি 1 হয়ে যায় তাহলে এটা চলে আসে 1/μ1, বা যেহেতু একটাই মিউ আছে সংক্ষেপে লিখছি 1/μ। তার সূত্রটা কেমন আসছে? sin i বাই sin r ইজিক্যাল টু 1/μ, আর এখানে আসছে sin i বাই sin i ইজিক্যাল টু মিউ। যাই আসুক, সেটা শুধুমাত্র দিকের উপর নির্ভর করে কোনখান থেকে কোথায় আসছে তার উপরে। তো এটা আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো। আর যদি বায়ু মাধ্যমের কথা না বলি, যদি মনে করে জেনারেল মিডিয়াম করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কীরকম, sin i বাই sin r, আবার লিখি i আর এটা 1 নম্বর 2 নম্বর কোনোটাকে বায়ু মাধ্যম বা অন্য মাধ্যম হচ্ছে না, জেনারেল দুটো নাম আছে। sin i বাই sin r সমান সেক্ষেত্রে কি লিখবো? সেখানে লিখবো কি μ2/μ1, অর্থাৎ এটাকে আপতন করে এটা প্রতিসরণ কোণ দিচ্ছি। একটু সুবিধার জন্য আমি এটাকে লিখছি i1 আর এটাকে লিখছি i2, মানে i1 কোণে আপতিত হলে i2 কোণে প্রতিষ্ঠিত হবে। আর আলোর প্রত্যাবর্তিত ধর্ম যদি মেনে চলি, তাহলে i2 কোণে আপতিত হলে নিশ্চয়ই i1 কোণে প্রতিষ্ঠিত হবে। কাজে নামটা আমি চেঞ্জ করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি লিখছি sin i1 বাই sin i2 ইজিক্যাল টু এটা। তাহলে দেখো কোণাকুণি যদি গুণ করে দিই, তাহলে লিখতে পারি μ1 sin i1 ইজিক্যাল টু μ2 sin i2। তো এইটা হলো স্নেলের সূত্র, স্নেলস ল। তো এই সূত্র থেকে আমরা বুঝতে পারি যে আপতিত রশ্মি আপতন কোণের সঙ্গে প্রতিসরণ কোণের কিরকম সম্পর্ক। চেঞ্জ তো হবে বুঝতেই পারছি, কিন্তু কিরকম সম্পর্ক সেটা আমরা বুঝতে পারছি। এবার দেখো, যদি এটা বায়ু মাধ্যম হয় আর এটা অন্য কোনো মাধ্যম, ধরো এক্স মিডিয়াম, আলোকরশ্মি এলো, আপতিত হলো, আলোকরশ্মি প্রতিষ্ঠিত হলো আই আর, তাহলে আবার লিখছি sin i বাই sin r ইজিক্যাল টু কি লিখবো? μ2 মানে যেখানে যাচ্ছে, তার মানে μx বাই μr, মানে বায়ু যেহেতু লিখছি আর, আবার μr ইজিক্যাল টু 1, তাহলে লিখছি μx। তাহলে sin i বাই sin r ইজিক্যাল টু μx। এই μx যেটা বলছি, এটা বা যখন দুটো মাধ্যমের মধ্যে একটা মাধ্যম বায়ু মাধ্যম থাকবে বা শূন্য মাধ্যম থাকবে, তখন যে প্রতিসরাঙ্কটা এলো, এই প্রতিসরাঙ্কটা কিন্তু এক্স মাধ্যমের প্রতিসরাঙ্কটা, সেটা কিন্তু ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু যদি বায়ু মাধ্যম না থাকে, অন্য কোনো মিডিয়াম থাকে, তাহলে সেক্ষেত্রে ধরো এটা একটা মিডিয়াম হলো তোমার ওয়াই মিডিয়াম, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? μx বাই μy, তাই না? তারপরে এটা 1 তো হওয়ার প্রশ্ন আসছে না, তাহলে μy বাই μx থেকে যাবে। তাহলে এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে μx বাই μy যেটা বলছি, সেটা হচ্ছে কিন্তু এক্স মিডিয়ামের প্রতিসরাঙ্ক, কিন্তু ওয়াই মিডিয়ামের সাপেক্ষে, তার মানে এক্স মিডিয়ামের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক দুরকম পেতে পারি, একটা হচ্ছে তোমার পরম প্রতিসরাঙ্ক, যেটা যে ক্ষেত্রে
দুটো মাধ্যমের মধ্যে একটা মাধ্যম অন্ততপক্ষে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থাকবে, সেক্ষেত্রে যে প্রতিসরাঙ্কটা হবে তাকে বলছি আমরা গরম প্রতিসরাঙ্ক। আর যদি দুটো মিডিয়ামে ইন জেনারেল হয়, কোনো বিশেষত্ব কোনো বিশেষ মিডিয়ামের কথা বললাম না, সেক্ষেত্রে প্রতিসরাঙ্কটাকে আমি বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এইগুলি গেল প্রতিসরণের প্রাথমিক ব্যাপার, অর্থাৎ সূত্র দুটো। এবার আমরা প্রতিসরণের বিশেষ ক্ষেত্রগুলোতে আমরা দেখব যে ধরো আমি একটা প্রতিসরণ আঁকছি, যেমন বিশেষ ক্ষেত্র ধরো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে। তো ঘন মাধ্যমে ধরো এরকম একটা কোণে আলোকরশ্মি আপতিত হয়েছে, তো কোন দিকে যাবে? যেহেতু এখান থেকে স্পিড বেড়ে যাচ্ছে আলো, তা নিশ্চয়ই অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এরকম যাবে। তাহলে এটা যদি আই হয়, এটা আর হবে, তাহলে আর গ্রেটার দেন আই হবে। এখন যদি আইকে আমি একটু বাড়িয়ে দিই, আই কোণটা একটু বাড়িয়ে দিই, নতুন একটা আই কোণ করছি, এটাকে বাড়িয়ে দিই, তাহলে নিশ্চয়ই প্রতিসরণ কোণটা একটু বেড়ে যাবে। ওই একই সম্পর্ক মেনে চলবে, সাইন আই বাই সাইন আর সমান আইদার মিউ অথবা 1/μ, বুঝতেই পারছো। তাহলে এরকম একটা সম্পর্ক মেনে চলবে। কিন্তু দেখো, আমি য ডিগ্রি বাড়াবো আপতন কোণটাকে, প্রতিসরণ কোণটা কিন্তু ত ডিগ্রি বাড়বে না, ওই ধরনের ত্রিকোণমিতির সম্পর্কটি মেনেই চলবে। তো এমনি করতে করতে আমি আরও যদি বাড়িয়ে যাই, এটি আরও বাড়বে। কিন্তু এটা ঠিক, এর বৃদ্ধির হার অপেক্ষা এর বৃদ্ধির হারটা একটু বেশি। এমনি করতে করতে একটা ঘনমাধ্যমে একটা বিশেষ কোণ আসবে, যে কোণে যদি রশ্মিটি আপতিত হয়, সেই কোণে আপতিত হলে দেখা যাবে হয়তো প্রতিষ্ঠিত রশ্মিটি এরকমভাবে চলে গেল, অর্থাৎ দুই মাধ্যমে বিভেদ তলের গা ঘেঁষে বেরিয়ে চলে গেল। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে এই যে বিশেষ কোণ আপতন কোণটি, তার নাম আমি দিচ্ছি থিটা সি। আই দিয়ে দিতে পারি, থিটা এখন বললাম, থিটা সি। এই থিটা সিটাকে বলা হচ্ছে এই দুটি মিডিয়ামের মধ্যে সংকট কোণ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এবং এরকম সিচুয়েশন আসবে কেবলমাত্র যখন আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। তাহলে ঘনমাধ্যমে একটি নির্দিষ্ট কোণ আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মিটি অর্থাৎ প্রতিসরণ কোণটি হবে 90 ডিগ্রি, বা প্রতিষ্ঠিত রশ্মিটি দুই মাধ্যমে বিভেদ তলে গা ঘেঁষে চলে যাবে। এরকম বিশেষ কোণটাকে বলা হচ্ছে এই দুটি মিডিয়ামের মধ্যে সংকট কোণ। একটু অন্য কথা আমাকে বলতে হবে, যে জাস্ট এইভাবে সংজ্ঞা দিলে হবে না, সেক্ষেত্রে আলোর বর্ণের কথা বলতে হবে। আমি জাস্ট ওটা একটু পরে আসছি। এটা হলো সংকট কোণ। আবার যদি আলোর প্রত্যাবর্তিতার নিয়ম মেনে চলি, তাহলে দেখা যাবে যে আলো যে পথে যায় সে পথে তো ফিরেও আসতে পারে। তাহলে আমি যদি দুটো মাধ্যমের মধ্যে দিয়ে ঘেঁষে, মানে দুই বিভেদ তল ঘেঁষে রশ্মিকে পাঠিয়ে দিই কোনোভাবে, তারা নিশ্চয়ই রশ্মিটির কিছু অংশ ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করবে। যে বিশেষ কোণে প্রবেশ করবে সেটাকেই বলা হচ্ছে ওই দুটো মাধ্যমের মধ্যে সংকট কোণ। যদি কিছুটা অংশ প্রবেশ করে বাকি অংশ চলে গেল, এখানেও আবার কিন্তু প্রবেশ করবে, কিন্তু একই কোণে প্রবেশ করবে। আরও কিছু চলে গেল, এখানেও প্রবেশ করবে, এরকমভাবে চলে আসবে। অর্থাৎ এইভাবে নিচের দিকে ঘন মাধ্যমের মধ্যে দিয়ে রশ্মি ঢুকে যাবে, এবং যে কোণে ঢুকবে সেটাই সংকট কোণ। তাহলে এদিক থেকে আমরা সংকট কোণের ডেফিনেশন দিতেও পারি। তো এগুলো আমি বিভিন্ন প্রয়োগ করব। তো তার আগে অঙ্কের নিয়মে চলে আসি। ধরো এরকম একটা করি, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, রশ্মি সংকট কোণেই পড়েছে, দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরিয়ে গেছে। তার মানে আর ইজিক্যাল টু 90 ডিগ্রি, আই ইজিক্যাল টু থিটা সি। তাহলে এখানে আমি স্নেলের সূত্রটা প্রয়োগ করছি। কেমন দেখো, সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু কি লিখবো, μ2 বাই μ1। আসছে যেখান থেকে যাচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর মিডিয়াম। সাইন আই মানে এটা আই কোণ, আই সমান থিটা সি। বলো, তা আমি লিখতে পারি সাইন থিটা সি বাই সাইন আর। সাইন আর মানে সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইজিক্যাল টু μ2 মানে যেখানে যাচ্ছে লঘু মাধ্যম, সেটা যদি বায়ু হয় তাহলে μ2 ইজিক্যাল টু 1 হয়ে গেল। আর বাই নিচে আছে μ1 মানে যেখান থেকে যাচ্ছে এটা μ1, এটা হলো μ2। আর μ2 যদি 1 হয়ে যায় তাহলে সেখানে কিন্তু 1/μ1, বা সংক্ষেপে আমি লিখি 1/μ। এটা আবার সাইন 90 ডিগ্রি ইজিক্যাল টু তোমরা জানো 1, অতএব সাইন থিটা সি ইজিক্যাল টু 1/μ। আর সংকট কোণের ভ্যালুটা কেমন হবে দেখো, সংকট কোণের সাইনের মানটা আলোক ঘনত্ব বা প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যত বেশি মাধ্যমটা ঘন মাধ্যম হবে, একের সাপেক্ষে অন্য মাধ্যমটা যেমন যত বেশি ঘন হবে, এটা ধরো বায়ু ধরে নিলাম, এটা যত বেশি ঘন মাধ্যম হবে তত কিন্তু থিটা সির ভ্যালুটা কমে যাবে, অর্থাৎ সংকট কোণের মানটা কমে যাবে। অর্থাৎ প্রথমে ধরো বায়ু, নিচে জল, তাহলে একটা থিটা সি ভ্যালু পাবো, কারণ জলের প্রতিসরাঙ্ক
তোমরা বইয়ে দেখে নেবে জলের প্রতিসরাঙ্ক সমান 1.33 বা 4/3। তাহলে আমি যদি জল এবং বায়ুর মধ্যে সংকট কোণ বার করতে চাই তাহলে সাইন থিটা সি ইজিক্যাল টু হবে কি 1/4/3 সমান 3/4 লেস দ্যান 1 বুঝতেই পারছো। এই ক্ষেত্রে থিটা সির ভ্যালুটা তোমরা দেখবে ক্যালকুলেশন করে, এটা আসবে প্রায় 49 ডিগ্রির কাছাকাছি, 49 ডিগ্রির কাছাকাছি। ওয়ারেস আমি যদি মনে করি এবার নিচের মাধ্যম যে ঘন মাধ্যম নিই সেটা কাঁচ মাধ্যম নিই, মানে জলের বাদ দিয়ে কাঁচের মিডিয়াম নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, μ1টা হয়ে যাবে তোমার μw। তো সেক্ষেত্রে আমি যদি লিখি μw ইজিক্যাল টু কাঁচ মাধ্যমে হচ্ছে μg, আর এটা 1.3 μw। গ্লাস মিডিয়ামের ক্ষেত্রে আমি লিখবো এটা হচ্ছে 1.5, মানে হচ্ছে তোমার 3/2। তাহলে সাইন থিটা সি কত হবে, সাইন থিটা সি ইজিক্যাল টু 1/3/2 মানে 2/3। এখানে থিটা সি ভ্যালুটা আসে দেবে তোমার মোটামুটি 41.6 ডিগ্রির কাছাকাছি, 6-7 ডিগ্রির কাছাকাছি আসবে। অর্থাৎ জল আর বায়ুর মধ্যে যে সংকট কোণের মান 49 ডিগ্রি, আর কাঁচ আর বায়ুর মধ্যে সংকট কোণের মান কিন্তু 41 ডিগ্রি। এমনি যদি আরেকটা স্বচ্ছ মাধ্যম নিই, যেমন ধরো আমি হীরক নিচ্ছি, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক খুব বেশি, তাহলে সেক্ষেত্রে যদি নিয়ে ধরো ডায়মন্ডে μd ইজিক্যাল টু 2.5, আর এখানে মিউ এয়ার আছে, মিউ এয়ার ইজিক্যাল টু 1, সেক্ষেত্রে কত হবে সাইন থিটা সি সমান হবে 1/2.5 মানে 5/2, তারপরে 2/5, এখানে থিটা সি হয়ে যাবে প্রায় 25 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ ডায়মন্ড থেকে বায়ুর মধ্যে সংকট কোণ, ডায়মন্ড আর বায়ুর মধ্যে সংকট কোণ 25 ডিগ্রি, জল এবং বায়ুর মধ্যে সংকট কোণ 49 ডিগ্রি, কাঁচ এবং বায়ুর মধ্যে সংকট কোণ 41.6 ডিগ্রি। এগুলো সব প্রত্যেকটির ব্যবহারিক উপযোগিতা আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। এখন আমরা যেটা করতে চাইছি সেটা হলো কি, যে যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তাহলে একটা বিশেষ ঘটনা ঘটবে। ধরো আমি ধরে নিচ্ছি এটা কাঁচ, এটা ধরো বায়ু মাধ্যম, তাহলে আমি একটা কম আপতন করে রশ্মি ফেলি, এরকম রশ্মি ফেললাম, এটা কোণটা 30 ডিগ্রির মতো, তাহলে নিশ্চয়ই 30 ডিগ্রিটা এর যে সংকট কোণ থিটা সি সময় কত বলেছিলাম, প্রায় 41.6 ডিগ্রি, তার থেকে নিশ্চয়ই অনেক কম। তা সেক্ষেত্রে রশ্মি কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে বেরিয়ে যাবে। তা আমি যদি এটা ধরো 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি করলাম, তাহলে একটু এরকম চলে যাবে, এরকম করতে বাড়াতে 41.6 ডিগ্রি করলাম, 41.6 ডিগ্রি করে দিলাম, তার নিশ্চয়ই রশ্মি গা ঘেঁষে বেরোবে, অর্থাৎ কাঁচ থেকে যখন বায়ুতে বেরোবে গা ঘেঁষে বেরোবে। কিন্তু 41.6 ডিগ্রির থেকে সামান্যতম বেশি করলাম, মানে একদম ফ্র্যাকশন, অতি ফ্র্যাকশন, 41.611 এরকম ধর বা 6.1 এরকম করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আর ওইসব নিয়ম মানবে না, পুরোপুরি এরকমভাবে চলে আসবে। অর্থাৎ এই মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে আবার এই মাধ্যমে ফিরে চলে আসবে, যেন এটা আয়নার মতো হয়ে গেল, প্রতিফলকের মতো হয়ে গেল। অর্থাৎ এটা যদি 41.7 ডিগ্রি কোণে পড়ি, মানে সংকট কোণের যে বেশি, এটাও হবে 41.7 ডিগ্রি, মানে পুরোপুরি প্রতিফলনের সূত্র মেনে চলবে। যদিও এখানে কিন্তু প্রতিফলক কিছু নেই, এরকম ধরনের প্রতিফলনকে আমরা বলছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমার বলা একটু ভুল হলো, এরকম ধরনের প্রতিসরণকে আমরা বলছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এর মধ্যে এই কথাগুলোর মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরো অভ্যন্তরীণ মানে নিজের মাধ্যমে ফিরে এলো বলেই আমরা অভ্যন্তরীণ বলছি, প্রতিফলনের মতনই হচ্ছে বলে প্রতিফলন বলছি, কিন্তু পূর্ণ প্রতিফলন কেন বলছি না এটাও বুঝতে হবে। ধরো এটা একটা প্রতিফলক হয় কাঁচ, আয়নার, তার মানে এরকম যদি রশ্মি যদি আপতিত হয় তার রশ্মির ম্যাক্সিমাম অংশই কিন্তু প্রতিফলিত হবে, কিছুটা অংশ প্রতিফলিত হবে, কিছুটা অংশ কিন্তু ভিতরে ঢুকে যাবে কাঁচের থিকনেসের মধ্যে, কারণ কাঁচ স্বচ্ছ মাধ্যম, ঢুকে যাবে। অর্থাৎ যে রশ্মিটা আসবে সে যদি তোমার চোখের মধ্যে ঢোকে, তোমার মনে হবে এই লাইন থেকে আসছে, এটা বস্তু থেকে আসছে রশ্মিটা, তাহলে এটা তার প্রতিবিম্ব হয়ে যাবে। তোমার মনে হবে কিন্তু প্রতিবিম্বটি বস্তুর মতো উজ্জ্বল নয়, তুমি ডাইরেক্ট দেখতে পাবে, যে উজ্জ্বলতা দেখতে পাবে, আর প্রতিবিম্ব যেটা দেখছো কাঁচের মধ্যে দিয়ে সেটি কিন্তু অতটা উজ্জ্বল হবে না। অর্থাৎ আলো রশ্মির পূর্ণাংশ প্রতিফলিত হবে না, একটা পার্ট প্রতিফলিত হবে। কিন্তু এখানে কি হচ্ছিল, এখানে ধরো তোমার প্রতিসরণ ঘটছিল, অর্থাৎ আলো রশ্মি স্বচ্ছ মাধ্যম, এটাও স্বচ্ছ মাধ্যম, সরাসরি পাস করছিল, বিশেষ সংকট কোণের থেকে সামান্য বেশি কোণে পড়ায় পুরোটাই ফিরে এসেছে। তো এই পুরো রশ্মিটাই ফিরে আসার জন্য এরা এই রশ্মিটা খুব উজ্জ্বল হবে। অর্থাৎ যদি কোনো বস্তু থেকে নির্গত হয় আলো রশ্মি উচ্চ, এখানে যদি চোখ থাকে
ধরো তুমি জলের মধ্যে রয়েছো, নিচে কোনো জিনিস আছে, তুমি জলের মধ্যে আছো, তো এখান থেকে রশ্মি যদি সংকটকোণে বেশি করে পড়ে, তোমার কাছে মনে হবে এরম জায়গা থেকে আসছে, এরম জায়গা থেকে রশ্মিটি বেরিয়ে আসছে এবং খুব উজ্জ্বল দেখাবে। এই পূর্ণ মাত্রায় শক্তি ফিরে আসে বলে এটাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিফলন। তো এগুলোর আমরা প্রত্যেকটাই একটা করে ব্যবহারিক প্রয়োগ আমরা দেখব। যেমন প্রথমেই ধরো যে একটা জলাশয় করি, মনোরম জলাশয়ে এতটা জল আছে, জলাশয়ের ধারে কিছু ঘাস, গাছ, বাড়ি আছে, এদিকেও কিছু বাড়ি আছে, গাছপালা আছে, এরকম ধরনের এরকম অবস্থা। তো জলাশয়ে জলের মধ্যে একটা মাছও আছে, অনেক মাছ আছে, তার মধ্যে একটা বিশেষ মাছকে আমরা নির্বাচন করলাম। ধরো সকাল 6টার সময় সূর্য উঠেছে, এটা ধরো পূর্ব দিক, সকাল 6টায় সূর্য উঠেছে, এটা 6 AM। তো সূর্য থেকে রশ্মি তো সব দিকে যাবে, সূর্য রশ্মি দ্বারা এই ঘর বাড়িগুলো আলোকিত হবে। আবার সূর্য রশ্মি কিছুটা অংশ এরকম আস্তে আস্তে এই বিভেদ তল দিয়ে ঘেসে ঘেসে যাবে, বিভেদ তল দিয়ে যাবে এবং প্রতিটি মোমেন্টে সে সংকটকোণে ঢুকে যাবে। এমনি করতে হতে এরম জায়গায় যে রশ্মিটা এসছে, এত যে এসছে, সেটি কিন্তু সংকটকোণে ঢুকে মাছের চোখে ঢুকে গেছে। তো মাছ তো এরকম বাঁকা তাকাতে পারবে না, বাঁকা রশ্মিটাকে বুঝতে পারবে না, সে তার কাছে মনে হবে যে এইরকম জায়গাতে এই লাইন থেকে আসছে। এবার সূর্যের আলো দ্বারা আলোকিত হয়েছে এইগুলি, অর্থাৎ এই বস্তুগুলো থেকেই আলোটা আসছে, ডাইরেক্ট সূর্য যদি দেখতে না পায়, এই বস্তুগুলো থেকে আলোটা আসছে। তো মাছের কাছে মনে হবে যে এইটা এই বস্তু থেকে আলো আসছে, এইটা বাড়ি, এটা গাছ, এই সকাল 6টায় সূর্য উঠছে। অর্থাৎ এই যে ভূমিটাকে উত্থিত দেখবে, এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটবে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, সংকটকোণের জন্য। আবার ধরো বিকেল 6টা সময় সূর্য একবার 180 ডিগ্রি ঘুরে এরকম জায়গায় চলে এসেছে, তখন এই জিনিসগুলিকে আলোকিত করছে, এর থেকে আলো যাচ্ছে, প্রতি মুহূর্তে ঢুকছে জলের মধ্যে সংকটকোণে, যেতে যেতে এরম জায়গায় এসে সে মাছের চোখে ঢুকে গেছে, যদি মাছটা ওখানেই থাকে তখন পর্যন্ত, বা ঘুরে এসেছে আবার, তখন তার কাছে কি মনে হবে যে এইরকম জায়গা থেকে আসে, এইরকম জায়গায় গাছটা, এইটি ঘাস, এটি বাড়ি, এই সূর্য, অর্থাৎ দিগন্ত রেখাটাকে সে দেখবে এইখান থেকে। এটা আমি জাস্ট দুটো দিক দেখালাম, পূর্ব এবং পশ্চিমে। এবার এই দিকের ঘটনা এটাও উত্থিত মনে হবে, ওই দিকে যেটা উত্থিত মনে হবে, মানে 4-5টা উত্থিত মনে হবে দিগন্ত রেখাটাকে। যেখানে আমাদের কাছে দিগন্ত রেখা ফ্ল্যাট, সেখানে কিন্তু ওরকম ধরনের একটা অদ্ভুত শঙ্কু আকৃতির, অর্থাৎ সকালবেলায় সূর্য এখানে দেখছে, বিকালে এখানে দেখছে। আমাদের কাছে সূর্যের ঘূর্ণন হয়ে গেছে 180 ডিগ্রি, আর মাছের কাছে ঘূর্ণন হয়েছে এইটুকু, কারণ তার সকালে সূর্য এটা, বিকালে সূর্য এটা, তাই সেটা কত ডিগ্রি এটাও বুঝতে পারবে যে এই কোণটা নিশ্চয়ই 49 ডিগ্রি, মোটামুটি কাছাকাছি, এটাও 49 ডিগ্রি। আর এখানে যদি লাইন টেনে দিই, তাহলে এটা একান্তর কোণ 49 ডিগ্রি, ওটা একান্তর কোণ 49 ডিগ্রি, তাহলে এটা 98 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে সূর্য 12 ঘন্টায় 180 ডিগ্রি ঘুরছে, আর মাছের কাছে সূর্য 12 ঘন্টায় কিন্তু 98 ডিগ্রি ঘুরছে, মানে প্রায় অর্ধেক। তাহলে কারা সূর্যকে বেশি জোরে ঘুরতে দেখবে, সরতে দেখবে, মাছেরা আর না আমরা? কি মনে হয়? ঠিক আমরাই ঘুরতে দেখব, কারণ একই সময়ে 12 ঘন্টার সময়ে আমাদের কাছে সূর্য 180 ডিগ্রি ঘুরে গেছে, হোয়ারাস মাছের কাছে মাত্র 98 ডিগ্রি ঘুরেছে। তো এরকম ধরনের এটাও একটা সংকটকোণেরই একটা প্রয়োগ আমরা দেখালাম। এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলোকে আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন ধরো মিরাজ বা মরীচিকা বা মিরাজ, এটা কোথায় হয়? এটা হয় মরুভূমিতে, সবাই জানে মরুভূমিতে হয়, কিন্তু শীতের দেশেও হয়, শীতের দেশেও মিরাজ দেখা যেতে পারে, একই ধরনের, মানে একটু বিভ্রান্তি। যেমন ধরো আমি কি বলছি, এটা ধরো মরুভূমির বালু, মানে স্যান্ড লেয়ার, খুব গরম, দিনের বেলা প্রচণ্ড গরম, এরকম একটা ধরো একটা গাছ আছে, খেজুর গাছই ধরে নাও, ওই মরুভূমিতে খেজুর গাছই বেশি থাকে, এরকম ধরো একটা গাছ করে দাও। তো এখানে বায়ু কতগুলো স্তর করে, এটা খুব গরম একটা মিডিয়াম, খুব গরম, এটা তার থেকে একটু হালকা ঠান্ডা, তার থেকে একটু ঠান্ডা, এরকম অসংখ্য মিডিয়াম আমি আঁকতে পারি। যত উপরের দিকে যাবে
তত বায়ু স্তরগুলি হালকা। দিনের বেলা কথা বলছি, কারণ দিনের বেলা তোমার বালি খুবই গরম থাকে। তাতে কি সম্পর্ক আছে না, একটা জানা গেছে যে যত বেশি মাধ্যমের উষ্ণতা বেড়ে যাবে, টেম্পারেচার যত ডিগ্রি সেন্টিগ্রেড যত বেড়ে যাবে, তত মাধ্যমটা কিন্তু তুলনামূলক লঘু হয়ে যাবে, অর্থাৎ ঘনত্ব কমে যাবে। তার টেম্পারেচার বাড়লে কিন্তু টেম্পারেচার যদি বেড়ে যায়, টেম্পারেচার যদি আমার বেড়ে যায়, তাহলে কিন্তু মাধ্যমের ঘনত্ব কমে যাবে। তাহলে এখানে টেম্পারেচার ঘনত্ব কম, তার থেকে একটু ভারী বা ঘন মাধ্যম, আরেকটু ভারী, আরেকটু ভারী, আরেকটু ভারী, এটা দিনের বেলা সিচুয়েশন বায়ু স্তরগুলোর মধ্যে বলছি। তাহলে ধরো তুমি এখন এরকম কোনো জায়গায় অবস্থান করছো, এখন তোমার কাছে ধরো এই গাছটাকে আমি যদি বস্তু ভাবি, গাছটা থেকে যে রশ্মিগুলো যাবে এরকম এদিকে যাবে, সেটা কি যাচ্ছে, এটা কি মিডিয়াম, এর থেকে এটা ঘন মাধ্যম, তার মানে উপর দিকে বেঁকে যাবে। তার মানে এই রশ্মিগুলো উপর দিকে বেঁকে চলে গেল, তোমার চোখের দিকে গেল, তোমার চোখের দিকে একটু রশ্মি আসবে, ধরো যেটা শুরু করেছে এরকমভাবে, সেটা যেহেতু ঘন থেকে লঘু মাধ্যম আসছে একটু বাঁকবে, আবার যেহেতু ঘন থেকে লঘু মাধ্যম আসছে আর একটু বাঁকবে, আরও যেহেতু ঘন থেকে লঘু মাধ্যম আর একটু বাঁকবে। এরকম করতে করতে এক জায়গায় এসে এমন কোনো আপতিত হবে, ধরো আমি এই জায়গাটা নির্বাচন করছি, এরকম বাঁকতে বাঁকতে আমি প্রোগ্রেসিভ দেখছি, এরকম বাঁকতে বাঁকতে এসেছে, একটু একটু করে বেঁকেছে, মানে তোমার প্রতিসরণ কোণ বাড়তে বাড়তে গেছে। তাহলে এরকম জায়গায় এসে এমন একটা কোণ হয়ে গেছে, কোণে পড়েছে, যেটা যে দুটোই বায়ু মাধ্যম, কিন্তু যেহেতু ঘনত্বের সামান্য পার্থক্য আছে, তাদের মধ্যে একটা সংকট কোণ থাকবে। যেহেতু ঘনত্ব কাছাকাছি, সংকট কোণের মানটা খুব বেশি, 90-এর কাছাকাছি, তো প্রায় 90-এর কাছাকাছি তো পড়েছে, তা সেরকম দেখা যাবে সে হয়তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এরকমটা বেরিয়ে যাবে। এবার সে কিন্তু মুখটা ঘুরে গেছে, এবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যাচ্ছে, তা আস্তে আস্তে উপর দিকে মারবে, আস্তে আস্তে উপর দিকে মারবে, এরকম করে মারবে। তোমার চোখটাকে যদি এরকম যে তোমার অবস্থান করে, তোমার চোখের কাছে মনে হবে রশ্মি ঠিক এইভাবে এসেছে, তুমি তো বুঝতে পারবে না, তোমার এরকমভাবে তাকাবে। অর্থাৎ এই যে বিন্দু যেখান থেকে আলো রশ্মি এসছে, এ নাম দিয়ে যদি, সে তার প্রতিবিম্ব এখানে এ ডট দেখতে পাবে। তেমনি বি বিন্দু যদি নাম দিই, তাহলে বি এর প্রতিবিম্ব বি ডট এখানে দেখতে পাবে, সি এর প্রতিবিম্ব সি ডট এখানে দেখতে পাবে। অর্থাৎ গাছের একটা এরকম ধরনের বিম্ব তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ উল্টো দিকে একটা গাছের ছবি তুমি দেখতে পেলে। কিন্তু এখানেই মরীচিকা শেষ হলো না, মানে অ্যাকচুয়ালি হয় কি, এই যে স্তরগুলো আঁকলাম, এরকম সুন্দর কি বাউন্ডারি করে দেওয়া আছে, লেয়ার করে দেওয়া আছে, তা তো নয়। কোনো মুহূর্তে একটু গরম হলো, তখন লেয়ারগুলো পাল্টে গেল, যে লেয়ারটাকে আমি যত ঘন ভেবেছিলাম তার থেকে কম ঘন বা বেশি ঘন হয়ে গেল। অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে এই জায়গায়, তার জন্য রশ্মিটাকে মনে হচ্ছে যেন এখান থেকে যাচ্ছে। কিন্তু যদি ওই অভ্যন্তরীণ এই রশ্মিটার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ওখানে না হয়ে এখানে হতো, এখান থেকে রশ্মি যেত, তখন তাকে নিচে মনে হতো। যদি একটু উপর থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতো, তখন তাকে এখানে মনে হতো। তো ঘটনা তাই হয়। বায়ু স্তর সবসময় টেম্পারেচার পাল্টাতে করে, বায়ু প্রবাহ আছে যেহেতু, তো টেম্পারেচার পাল্টালে ওই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পজিশনটা পাল্টাবে। তার মানে এই বিন্দুর প্রতিবিম্ব এখন কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, তো সকল বিন্দুর প্রতিবিম্ব ওরকম ধরনের পাল্টাবে। তাহলে কি মনে হবে যে এটা কম্পমান। হ্যাঁ, তাহলে তুমি একটা মাটির নিচে উল্টো দিকে একটা গাছের ছবি দেখছো, সেটাও আবার কম্পমান। এ অদ্ভুত একটা অভিজ্ঞতা। ধরো তুমি পুকুরের ধারে দাঁড়িয়ে আছো, তুমি কি দেখো, যে উল্টানো গাছের ছবি, আর গাছটাকে সরাসরি দেখছো স্থির, কিন্তু যখনই নিচের দিকে তাকাচ্ছ, গাছের ছবি দেখছো, উল্টানো ছবি দেখছো, কিন্তু দেখবে সেটা কাঁপছে। কারণ কি, জলস্তরটা কম্পিত হচ্ছে, তার সঙ্গে কিন্তু প্রতিবিম্বটি কাঁপছে। তো এরকম অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে ঢুকে আছে, যে জলের নিচে যদি কোনো প্রতিবিম্ব হয় সেটা কম্পমান, এরকম আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে। তো এখন আমি অরিজিনাল বস্তুটাকে দেখতে পেলাম কি না পেলাম, কিন্তু উল্টো দিকে একটা এরকম ধরনের জিনিস দেখতে পাচ্ছি যেটা কম্পমান।